আপনি বেয়াদব। আপনি লজ্জা করেন, লজ্জা আপনি করেন। বেয়াদব। আপনার কথা আমি টকশোতে আসবো। আপনার মতো যদি আপনার কথা হতাম, আসবো। আমি আপনি টকশোতে টেলিভিশনের আসতাম। মালিক নাকি? আপনি লজ্জা ছাড়বেন না, আপনার টকশোতে আসতেন না। আমি যখন আপনার তো যুক্তিতে রাজনীতি পারেন করা না, বাংলাদেশে উচিত না। যুক্তিতে পারেন না দেখে তুমি মিথ্যা কথা যেখানে নারীরা বলতেছেন। আপনার কাছে নিরাপদ না, যুক্তিতে পারেন না সেখানে দেখে মিথ্যা কথা টকশোতে আসেন বলতেছেন। কোন লজ্জায়? ক্ষুধার্ত মঞ্জুর ভাস্কর্য যারা ভাঙচুর করেছে তাদের বিচারের দাবি করছি। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টের। আওয়ামী লীগ বিএনপির হাতে যদি আবার ক্ষমতায় থাকে কিচ্ছু কলম নিচে নামাই কথা বলেন। নিচে নামান। ভালো মতো আপনি কেন বলতেছেন? কথা বলতেছেন আমি। কলম নিচে নামাই কথা বলেন। নিচে নামান। আসসালামু প্রিয় দর্শক, রাশেদ এবং নূরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত, কারণ এই রাশেদ এবং নূর সামনের ফ্যাসিস্ট তৈরি করবে এবং তারা নিজেরাও ইতিমধ্যে ফ্যাসিস্ট হয়েছে। শেখ হাসিনা যেভাবে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার শুরু করেছিল, হিংসুক হয়ে উঠেছিল এবং সব মানুষকে মানুষ মনে করতো না, এই রাশেদ এবং নুরুল হক নূর তারা ঠিক শেখ হাসিনার মতোই হয়েছে। ভিডিওর শুরুতে আপনারা দেখেছেন এদের চরিত্র কিভাবে পাল্টে গিয়েছে। যখন শেখ হাসিনার সময় তারা রাজনীতি করতো, তারা আসলে কি বলবো, যে ছাগলের 3 নাম্বার বাচ্চা বলে না, যে এমনি লাফালাফি করে, বা সুবিধাভোগী যদি কেউ থেকে থাকে বাংলাদেশে বর্তমান সময়ে কেউ যদি জীবিত অবস্থায় থাকে তাহলে রাশেদ এবং নূরই আছে। তারা ব্যাপক সুবিধাবাদী। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের পা চাটতো, এমনি একটু হুমকার টুমকার দিত আওয়ামী লীগের বিরুদ্ধে, পরবর্তীতে আবার শেখ হাসিনার পা জড়িয়ে ধরতো, সালাম করতো, আপনাকে আমার মায়ের মতো দেখা যায়, নানা ধরনের কথা রাশেদ এবং নূর বলতো। তখন আওয়ামী লীগের কাছ থেকেও তারা লক্ষ লক্ষ টাকা খেয়েছে। এরপর যখন গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা পালালো, তখন রাশেদ এবং নূর দেখা গেল যে জামাতের সমাবেশে যোগ দিচ্ছে এবং জামাত ছাড়া এই আন্দোলন কখনোই সফল হতো না। জামাত অত্যন্ত শক্তিশালী একটি রাজনৈতিক দল। আবার দেখা গেল যে যখন নির্বাচনের সময় জনাব তারেক রহমান বা বিএনপির সাথে তারা যোগ দিল, তখন জামাতের বিপক্ষে তারা চলে গেল এবং তাদের যে অবস্থা বর্তমান আমরা দেখতে পাচ্ছি, যে জামাতকে তারা আওয়ামী লীগ দিনে হয়তো 1-2 বার জামাতকে রাজাকার বলতো, স্বাধীনতা বিরোধী শক্তি বলতো। রাশেদ এবং নূর তাদের ঘুমাতে যায় জামাতকে গালি দিয়ে, ঘুম থেকে উঠে আবার জামাতকে গালি দেয়। এই মির্জা আব্বাস ভাইয়ের কথা মনে পড়লো, যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলেছিল যে একজন ব্যক্তি আছে যে ঘুম থেকে উঠেই সবাই নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়, আর নাসিরউদ্দিন পাটোয়ারি ঘুম থেকে উঠেই আমাকে গালাগালি শুরু করে। এই রাশেদ এবং নূর মিথ্যা যে কত প্রকার এবং কি এদেরকে না দেখলে বোঝা যেত না, এতটা সুবিধাবাদী। এবং কালকেও একটি এটিএন বাংলা টকশোতে রাশেদ দেখলাম যে তুষার সম্ভবত এনসিপির নেতা, তার সাথে কি রকম বেয়াদবির মতো আচরণ। এর আগে ব্যারিস্টার শাহরিয়ার কবির, তার সাথেও দেখলাম যে সিনিয়র একজন পার্সন, তাকেও তুই তুকারি করে এই রাশেদ গালাগালি করলো। প্রিয়শক, আমি কথা একটু বেশি বলে ফেলেছি। এই বিষয় নিয়ে আলোচনা করছেন আমাদের সবার পরিচিত প্রিয় মানুষ, প্রিয় সাংবাদিক মাসুম মাহবুব। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে তার সংক্ষিপ্ত নুরুল এবং রাশেদকে নিয়ে একটি বক্তব্য দিয়েছে, সে বক্তব্যটি শুনে আসি। অথচ যে দলটিতে নুরুল হক আর রাশেদ ছাড়া তৃতীয় আর কেউ নেই, একটা কমিটি করার মতো তাদের যোগ্যতা নেই। আবার কুষ্টিয়াতে আমির হামজার সাথে জামাতের একজন পাওয়ারফুল এমপির সাথে সে লড়াইও করেছে, 2 পক্ষের আহতর ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে আমির হামজা বলেছেন 24 ঘন্টার সময় দেয়া হয়েছে প্রশাসনকে, কুষ্টিয়ার প্রশাসনকে, যেন সকল অপরাধীদের গ্রেফতার করা হয়। যদি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয় তাহলে পুরো ডিসি অফিস ঘেরাও করা হবে। আবার আমির হামজা এটাও বলছেন যে পুরো বাংলাদেশের সাথে কুষ্টিয়ার দৃশ্য ভিন্ন। তিনি বলছেন যেই আসনে তিনি এমপি হয়েছেন আর পুরো বাংলাদেশের বাকি যতগুলো আসন আছে পুরো আলাদা। এখানকার সরকার তিনি নিজে, অর্থাৎ আমির হামজা হলো কুষ্টিয়া সেই আসনের সরকার। এখানে আর কোনো সরকার নেই, এখানে চলবে তার কথা, তার নির্দেশ, অন্য কারো নির্দেশ চলবে না। তার মানে রাজনীতিটা এখন একটা প্রতিযোগিতা না লড়াই মাঠে, নাকি 2 পক্ষের বাক বিতণ্ডা গিয়ে শেষ হবে আমরা বুঝতে পারছি না। আসেন, কালকে রাশেদকে দেখলাম এটিএন বাংলায়, মেবি, যদিও আমার টিভি দেখা হয় না, এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তুষার এনসিপির একজন আলোচক বা নেতা, তার সাথে রাশেদ খান বর্তমান বিএনপি রাজনৈতিক অ্যাডভাইজার তারেক রহমানের
বেশ হাতাহাতির পর্যায়ে চলে গেছে, তুই তোকারি চলে গেছে, যা স্ল্যাং বলা হয়েছে। একটা বিষয় না খুব খারাপ লাগে, এই রাশেদ বা নুরুকে আমরা প্রচুর সমর্থন করতাম আর্থিকভাবে বা মানসিকভাবে বা যে কোনো ভাবে বিপদগ্রস্ত সময় তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা সাহায্য করতে। হঠাৎ করে ক্ষমতায় বসে তারা কেন জানি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, আওয়ামী লীগের ভাষায় কথা বলছে, আওয়ামী লীগের বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। আমরা ইনু মেননদেরকে দেখেছি, তাদের পরিণতি দেখেছি। তারা এখন কোথায় আছে আপনারা সবাই জানেন, জেলের অন্ধকার ঘরে। আওয়ামী লীগের শেখ হাসিনা পালিয়ে গেছে, তাপস পালিয়ে গেছে, জয় নেই, পুতুল নেই, শেখ হাসিনার পরিবারের একজনও গ্রেফতার হয়নি। এবং শেখ হাসিনার খুব কাছের এমপি মন্ত্রীদের অনেকেই গ্রেফতার হয়নি, তারা নিরাপদে দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু ইনু মেনন জেলে আছে, আপনারা জানেন। তো রাজনীতির একটা টাইম ক্ষমতা ব্যবহার করে, আধিপত্য তৈরি করে, কিংবা অর্থ বাগিয়ে পকেটে পুরে এরপর পরিণতিটা যদি হয় এরকম যে শেষ সময়টা এই অর্থ আরামায়াসে ব্যবহার না করে জেলখানায় বসে মৃত্যুর প্রহর গোনা হয়, এই রাজনীতির প্রয়োজনকে? রাশেদ খান বা নুরুল হক নূর ততদিন পর্যন্ত মানুষের কাছে ভালোবাসা ছিল যতদিন তারা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, কিন্তু বর্তমানে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা ফ্যাসিস্টের রূপ ধারণ করছেন, অর্থাৎ ক্ষমতায় বসে তারা নিজেকে একটা ফ্যাসিস্ট রূপে দেখাতে চাইছে। তবে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এই লোকগুলোকে বিএনপি তাদের ঘরে নিয়ে আসছে। যে বিএনপি গত 18 বছর জনপ্রিয়তার 1 নম্বরে ছিল, বা জালিমের জুলুমে বিএনপি এতটা নিষ্পেষিত ছিল যে মানুষের ভালোবাসা বিএনপির দিকে ছুটে গেছে বলে বাংলাদেশের ইতিহাসে নির্বাচনে, ফেয়ার নির্বাচনে বিএনপি সর্বাধিক আসন পেয়েছে। সেই দলটির উপর থেকে মানুষের আস্থা ক্রমান্বয়ে কমছে। আপাত দৃষ্টিতে সোশ্যাল মিডিয়াতে এই দৃশ্যগুলো চোখে পড়ছে। ভালো করে খেয়াল করবেন যে সোশ্যাল মিডিয়াতে বিএনপির পক্ষে ন্যারেটিভ খুব কম আছে। মানুষের লেখালেখি বা মানুষ যারা ব্লগিং করছে বা যারা ন্যারেটিভ উৎপাদন করছে বা যারা এক কথা মোটিভেশন করছে, চারদিক থেকে দেখবেন বিএনপির পক্ষে কথা বলা শক্তি কমে যাচ্ছে। বিএনপিকে কেউ কেউ আওয়ামী লীগের জায়গায় বসাচ্ছে। এটাকে বিএনপিকে মনে রাখতে হবে। কথাটা কেন বললাম? আওয়ামী লীগের আমলে যখন আমরা কথা বলতাম, জামাত বা বিএনপি বা আদার্স দল যারা আওয়ামী লীগের জোটে ছিল না তারা খুশি হতেন, বাহবা দিতেন। আর জামাত আমাদের আওয়ামী লীগ আমাদের খুঁজত গ্রেফতারের জন্য, যে কারণে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন যখন আমরা কথা বলছি, হয়তো জামাত বা আদার্স এনসিপি খুশি হবে, বিএনপি অখুশি হবে। তো বিএনপি তো চিরকাল ক্ষমতা থাকবে না, কোনোদিন বিএনপি আবার বিদায় নেবে। আবার যখন আমরা সরকারের বিরুদ্ধে কথা বলবো, বিএনপি বাহবা দেবে। আসলে সত্য কথা সবচেয়ে বড় জ্বালাটা হলো সবাইকে খুশি করা যায় না। বাস্তবিক অর্থে আসল প্রেক্ষাপট তুলে ধরার অর্থ হলো কেউ যেন ভুল করার আগে আয়নায় নিজেকে দেখে। তাই আমরা এই কথাগুলো বলি। আমরা চাই না কোনোদিন যেন বিএনপি আওয়ামী লীগের রূপে দাঁড়ায়। তাহলে আমাদের আত্মহত্যা ছাড়া পথ থাকবে না, কারণ এটার সাথে আমাদের রক্ত, আমাদের ঘাম, আমাদের পরিশ্রম, আমাদের ভালোবাসা মিশে আছে। তাই এই কথাগুলো বাধ্য হয়ে বলছি। ধরুন ডাকসুর বর্তমান যারা নির্বাচিত প্রতিনিধি সাদিক ফরহাদরা একটা জব ফেয়ার করেছে। চীনের প্রায় 31 থেকে 35টির মতো প্রতিষ্ঠান সেখানে এসেছে। 430 জনের চাকরি কালকে এক ফেয়ারে হয়ে গেছে এবং এদের বেতন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ডাকসু যে জব ফেয়ারটি করেছে চীনের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে এনে, যেটা বললাম 31টির মতো প্রতিষ্ঠান মেবি অংশ নিয়েছিল, সেখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে 430 বা 431 জনের মতো, 430ই ধরলাম, আমাদের বেকার যুবক ভাই বোনদের জব হয়েছে। এরা মধ্যপ্রাচ্যে যে খাটনি খাটে এরকম না। মধ্যপ্রাচ্যে মানুষের বাগান পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, কারো গাড়ি ড্রাইভ করে, কারো বাচ্চা পালে, এইরকম কাজ নয়, প্রথম শ্রেণীর কাজ। ফরহাদের একটা কথা আমার ভালো লাগছে যে বাংলাদেশে আমাদের ভাই বোনেরা বিদেশিকে গাধার মতো খেটে রেমিটেন্স পাঠায়, আর বিদেশিরা এই দেশে এসে ভালো জবে ঢুকে হ্যান্ডসাম স্যালারি নিয়ে সেই দেশে ফেরত চলে যায়, আর আমাদের বেকাররা এই দেশে বসে জব পায় না। এবার আমরা সেই উদ্যোগটা নিতে চাই। আমাদের মেধাবীরা আমাদের দেশেও জব পাবে, বিদেশেও পাবে, সেটা মেধার মাধ্যমে এবং সম্মানজনক। এবং কালকে পুরো ঢাকার টিএসসিতে অজস্র মানুষ, হাজারো মানুষ জড়ো হয়েছে চাকরির জন্য, এবং এটি ডাকসুর ইতিহাসে একটা অন্যতম নজির স্থাপন করলো ডাকসুর বর্তমান প্রতিনিধিরা। কিন্তু আফসোসের বিষয় কি জানেন, এখানে একাধিক মন্ত্রীকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা আসবেন কথা দিয়েও আসেন। ডাকসুর শিক্ষকরা আসবেন বলেও আসেন, কারণ উদ্যোগটা ডাকসুর বর্তমান প্রতিনিধিরা নিয়েছে যারা শিবিরের প্যানেল থেকে বিজয়ী। তাহলে এই দেশটা আবারও সেই পক্ষে বা দলে বিভক্ত হয়ে যাচ্ছে। এই দেশটায় ভালো কিছুর পক্ষে কেউ দাঁড়াবে না। আজকে শিবির যে কাজগুলো করেছে নিঃসন্দেহে ভালো কাজ, কালকে ছাত্রদল আবার এখানে নির্বাচিত হবে, তার চেয়ে ভালো কাজটা আমাদের ছাত্রদলের ভাইয়েরা করবে। এটাই তো প্রতিযোগিতা হওয়ার কথা, নাকি ছাত্রদল ছাত্রলীগের কাজ একটাই, মূল দলকে সাপোর্ট দেয়া, বিক্ষোভ করা, পোটকা মারা, বোমা মারা, গণরুম তৈরি করা, মধুর ক্যান্টিন দখল করা, অমুকের উপর টর্চার করা, প্রত্যেকদিন রুটিন করে মিছিল করা। এটা কি ছাত্রদের কাজ? নাকি ছাত্রদের কাজ ছাত্রদের অধিকার নিয়ে কাজ করা?
যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছিল, সেই শিবির 5 তারিখের পর ফ্রি ফেয়ার ইলেকশনে পুরো প্যানেল বিজয় লাভ করেছে। এ থেকে আপনারা অবাক হন নাই? পুরো বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে প্রত্যেকটা শিবির ফুল প্যানেলে বিজয় লাভ করেছে। আপনাকে অবাক হননি যে শিবির 5 তারিখ পর কি চমক দেখিয়েছে? তো এই শিবিরকে আপনারা সোশ্যাল মিডিয়া দিয়ে বা বিভিন্ন রকম ন্যারেটিভে আটকাতে পারবেন না। কারণ কি জানেন, মানুষ চোখে যা দেখে সেটাকে বিশ্বাস করে, ন্যারেটিভে বিশ্বাস করে না। তাহলে কি করণীয়? শিবিরের চেয়ে বেস্ট কিছু আপনাকে করতে হবে। যদি সেটা না পেরে আপনি মারেন, ওইটাকে বানচাল করেন, ওখানে হামলা করেন, ওখানে অস্ত্র, ওই যে হেলমেট পরে ছাত্রলীগের মতো লাঠিসোঁটা পাইপ নিয়ে হামলা করেন, আপনার জনপ্রিয়তা কমবে। বাংলাদেশে আওয়ামী লীগের সেই রাজনীতি আর চলবে না। এটা আওয়ামী লীগ বিদায় করে দিয়ে গেছে। জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ যে দৃশ্য তৈরি করেছে বা যে দৃশ্য দেখেছে, এরপর সেই রাজনীতিতে হেঁটে আর কেউ সফলতা পাবে না। বিএনপি 180 দিনে অনেকগুলো ভালো উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগগুলো হারিয়ে যাচ্ছে এমন কিছু নিছক ঘটনা, যেমন রাশেদের মতো মানুষের টকশোতে বসে যেই ভাষায় কথা বলছে, যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ প্রদর্শন করছে, হাত তুলে কথা বলছে, বেয়াদব বলছে, মারতে যাচ্ছে, তেড়ে যাচ্ছে, ছোট নাই বড় নাই। এই রাশেদ কদিন আগে বলছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচান। রাশেদ কাদেরকে বলছিল আমাকে বাঁচান? সেই রাশেদের ভাষা দেখেন, এখন সেই রাশেদ নিজেই জালিমের মতো আচরণ করছে। তাহলে মানুষ কাদের হাতে ক্ষমতা তুলে দেবে? যারা জালিম তাদের হাতে, বা যারা জুলুম থেকে জুলুম সহ্য করে এখন জালিম হয়ে যাবে তাদেরকে? বাংলাদেশের মানুষ রাজনীতি নিয়ে এখন যথেষ্ট ভাবে। যাদের ফার্মের মুরগি বলি, যাদেরকে আমরা ডিজিজ বলি, যাদেরকে আমরা টিকটক প্রজন্ম বলি, তারা হাসিনাকে সরিয়েছে। তারা আমার আপনার চেয়ে রাজনীতি কম বোঝে না। তাদেরকে আপনি মিছিল মিটিং দিয়ে আকর্ষণ করতে পারবেন না। জামায়াত শিবির যে ট্র্যাকে আছে, এই ট্র্যাকটা বিএনপিকে অনেক বড় চ্যালেঞ্জ জানাচ্ছে। কেন বিএনপি সেটা বুঝতে পারছে না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। বুঝতে পারলেন যে আজকে আলোচনা করলাম নূর এবং রাশেদকে নিয়ে। কথা বললেন আমাদের সবার পরিচিত পিএমও সাহসী ব্যক্তি, সাহসী সাংবাদিক মাসুম মাহবুব। এবং ভিডিওর শুরুতেই নূর এবং রাশেদকে নিয়ে সুন্দর একটি দৃশ্য আমরা দেখতে পেলাম যে এই নূর এবং রাশেদ বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে সমালোচিত এই রাশেদের এমন কোনো টক শো নেই যেখানে যদি এনসিপি জামাত এই দুইজন তার মুখোমুখি অবস্থান নেয়, তাহলে এই রাশেদ বেদব তার বাবার বয়সী মানুষকেও তুই তুকারি গালাগালি, মানে ক্ষমতার যে একটা ব্যবহার, তার মধ্যে আবার প্রধানমন্ত্রী রাজনৈতিক কি বলবো যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা হয়েছেন এই রাশেদ। একদম গরু ছাগলকে যদি করা হতো তাও বাংলার মানুষ খুশি হতো। এটা আসলে প্রধানমন্ত্রী কিভাবে তাকে বেছে নিল আমাদের বুঝে আসে না। রাশেদকে প্রধান উপদেষ্টা করা হয়, রাজনৈতিক উপদেষ্টা, অত্যন্ত দুঃখজনক। প্রিয় দর্শক, এই রাশেদ আওয়ামী লীগের সময়ে এমনি বুলি ফুটাতো, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিত। বিভিন্ন প্রবাসী যারা রয়েছে, ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য, মাসুম মাহবুব, এদের কাছ থেকে লক্ষ লক্ষ ডলার নিত। এরা আসলে কি বলবো সুবিধাবাদী। বাংলাদেশে বর্তমান সময়ে যদি আপনারা কাউকে সুবিধাবাদী দেখেন, 1 নম্বরে নূর, রাশেদ, তারেক, এরা 3 জনই 1 নম্বরে আছে। তারেক বলতে তারেক, নূর, রাশেদ এবং তারেক। এই তারেকের কথা তো আসলে বললে শেষ হবে না। এদের কথা বললে কি বলবো, একদম সুবিধাবাদী, যাদের কথা শুনে মানুষ গা শিউরে উঠতো, মানুষের মনে ভালো লাগতো, যাদের কথা শুনলে মানুষ দেশপ্রেমে আগ্রহ আরো বেড়ে যেত, ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্তি রাখতে চাইতো। এই তারেক দেখেন, তারেকের কি অবস্থা। তারেক ভারত বিরোধী ছিল, বাংলাদেশে একমাত্র নাম্বার 1 ভারত বিরোধী ছিল এই তারেক। কিন্তু এই তারেকের মুখে কখনো কি এখন ভারত বিরোধী কোনো কথা শুনছেন? তারেক বিশাল একটা টোপ খেলেছে, বিশাল। বাংলার মানুষ টের পায় নাই, বুঝতেও পারে নাই। আপনি ভারতের বিরুদ্ধে যদি বলতে চান বা বলেন, ভারতের বিরুদ্ধে প্রতিদিন ঘুম থেকে উঠেই আপনি ভারতের বিরুদ্ধে কথা বলবেন, ঘুমানো যাওয়ার আগেও ভারত, অর্থাৎ আপনি 24টা ঘন্টা ভারতের বিরুদ্ধে কথা বলবেন। যদি আপনি বেঁচে যান, টিকে যান, তাহলে আপনার লাইফে আর কিচ্ছু লাগবে না,
কিছুই লাগবে না। ভারত আপনাকে এমন প্রমোশন দিবে আপনার মুখ চুপ করানোর জন্য। ভারতের এজেন্ট এবং বাংলাদেশে যারা রয়েছে তারা এত কিছু আপনাদেরকে দিবে, আপনারা একদম নিজেরাই চুপ হয়ে যাবেন। কিন্তু আপনার নাতির নাতি, তার নাতি, তার নাতি যে বলেন না 14 গোষ্ঠী বসে খাবে, এরকম একটা অবস্থা তৈরি করে দিবে। শুধু ভারত বিরোধিতা করবেন। এই যে ভারত বিরোধিতা করে অনেকেই মরে গেছে, যা ওসমান হাদি, তারপরে আবরার ফাহাদ, এরা কিন্তু ভারত বিরোধিতার জন্যই তাদেরকে জীবন দিতে হয়েছে, শুধুমাত্র ভারত বিরোধিতার জন্য। কিন্তু টোপ খেলেছে গণ অধিকার পরিষদের তারেক, বর্তমানে আমজনতার তারেক। সে এমন টোপ খেলেছে যে সে বেঁচে আছে এবং তাকে ভারত এমন দেওয়া দিয়েছে যে এখন আর সে ভারতের কোনো কথাই বলে না। সে এখন ভারতের যে শত্রু তারেকের, সেই শত্রু হয়েছে। ভারতের শত্রু জামাত ইসলামী। এখন ভারত তাকে ম্যানেজ করেছে এবং বলে দিয়েছে যে তুমি সবসময় জামাত ইসলামের পিছু লাগবে, জামাত ইসলামকে নিয়ে কথা বলবে। এখন সে জামাত ইসলামকে নিয়ে সারা দিন কথা বলে। তার কাজই জামাত ইসলামের নেতাকর্মী কি করলো, শিবির কি করলো, এই বিষয়গুলো নিয়ে তার কথা বললাম যে শেষ করা যাবে না। তার অনেক অনেক কথা আছে। প্রিয় দর্শক, আজকে কথা বলছি মূলত রাশেদ এবং নূরকে নিয়ে। নূর প্রতিমন্ত্রী হয়েছে, রাশেদ প্রতিমন্ত্রী এমপি হতে পারে নাই। নির্বাচনে গিয়েছিল, সেখানকার বিএনপির যে আসন থেকে সে নির্বাচন করেছে, সেই আসনে বিএনপির নেতাকর্মীরা তাকে বয়কট করেছে এবং সে 3য় স্থান অধিকার করেছে। অর্থাৎ একজন মেম্বার যে ভোট পায়, সে ভোটও এই রাশেদ পায় নাই। এই রাশেদকে এখন দেখলাম যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হলো, যাতে বিএনপির মধ্যেও অনেকেই মন খারাপ করেছে। তবে এদের অহংকার এতটাই বেড়ে গিয়েছে যে এদেরকে শুধুমাত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কিভাবে জামাতের বিরুদ্ধে কথা বলতে হবে। সারা দিন একটা দলকে, জামাতকে নিয়ে আলোচনা করেন। দেখলাম যে তাদের সাথে সম্ভবত আমির হামজার একটি বিরোধ চলছে এই মুহূর্তে। এখন আমির হামজাকে নিয়ে তারা নানা ধরনের অপকর্ম, অপপ্রচার, ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলছে। কি বলবো যে এগুলো বলেও আসলে ভাষা শেষ করা যাবে না। আমির হামজা খারাপ, হ্যান ত্যান, আমির হামজাকে গ্রেপ্তার করতে হবে, এমপি হয়েছে, তাতে কি হয়েছে, বেদব। এর কথা শুনলে গাটা জ্বলে ওঠে। 1 নম্বরে বেদব। এই বেদবকেই গ্রেপ্তার করতে হবে এবং এই বেদব ভারতের এজেন্ট নাকি রয়্যাল এজেন্ট, একে ধরতে হবে এবং রিমান্ডে নিয়ে। শেখ হাসিনার সময় কিন্তু দেখেন, কালকে তুষার ভাই একটি কথা বললো, যিনি এনসিপির নেতা, তিনি বারবার একটি কথা বলেছেন যে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাই বলে যে এই রাশেদ যখন পুলিশ দেখে তখন একদম এক দৌড়ে মিছিলের শেষে যায়, যখন সাংবাদিক দেখে এক দৌড়ে আবার মিছিলের সামনে আসে। এই হচ্ছে রাশেদের চরিত্র। আর কিছু বললাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।